হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস পাথ। এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করব, যেটা দেখে আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল সাকসেস পাথকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি ম্যাথের ওপরে একটা ভিডিও। সেখানে কয়েকটা অঙ্ক আমি আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটায় কি বলেছে, হোয়াট ইজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ ডিসকাউন্ট দ্যাট এ মার্চেন্ট ক্যান অফার অন হিজ মার্ক প্রাইস সো দ্যাট হি এন্ডস আপ সেলিং at no profit no loss if he initially marked his goods up by 40%। বলছে যে যদি একজন ব্যবসায়ী তার কস্ট প্রাইসের থেকে মার্ক প্রাইসটাকে 40% বাড়িয়ে রাখে, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্টে সে জিনিসটাকে বিক্রি করলে তার কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। তো অঙ্কটা করি। ধরে নিচ্ছি আমি সিপিটা হচ্ছে 100, কস্ট প্রাইসটা 100, তাহলে মার্ক প্রাইস আমার কত, 40% বাড়িয়ে আমার মার্ক প্রাইসটা করা হয়েছে, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 140। এবার আমি ধরলাম ডিসকাউন্ট হচ্ছে X%, আমাকে সেটাই বার করতে বলা আছে। ডিসকাউন্ট হচ্ছে আমার X%। তাহলে এবার আমি যদি সমীকরণটা সাজাই, তাহলে ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের ওপর হয়, তাহলে 140 ইন্টু ডিসকাউন্ট যেহেতু 100 মাইনাস X/100, এইটা কার সাথে সমান হবে, কস্ট প্রাইসের সাথে সমান হবে। কারণ এখানে বলে দিয়েছে যে এই মানে X% ডিসকাউন্টে সে যদি জিনিসটা বিক্রি করে তাহলে তার কোনো প্রফিটও হবে না, কোনো লস হবে না, অর্থাৎ সেল প্রাইস আর কস্ট প্রাইসটা সমান হবে। তো এইটাকে সলভ করলে হচ্ছে 700 মাইনাস 7x ইকুয়ালস টু 500, তাহলে 7x ইকুয়ালস টু 200, x ইকুয়ালস টু 200/7। এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াবে 28.5%। তাহলে আমার ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে 28.5%। এটাই হচ্ছে উত্তর। চলে এলাম পরের অঙ্কে। কি বলেছে না, 1 year পেমেন্ট টু দ্য সার্ভেন্ট ইজ ₹500 প্লাস 1 শার্ট। বলছে কোনো একটা চাকরের ভৃত্যের তার 1 বছরের জন্য তাকে পেমেন্ট করা হবে 500 টাকা, আর তার সাথে তাকে একটা শার্ট দেওয়া হবে। তো পরে বলেছে দ্য সার্ভেন্ট লিভস আফটার 10 months, সার্ভেন্টটা 10 মাস পর চলে গেল, অ্যান্ড রিসিভড ₹350, এবং সে নিয়েছে কত, 350 টাকা, অ্যান্ড এ শার্ট অফ দ্য সেম ভ্যালু, মানে যে এই শার্টটার যে দাম আর এই শার্টটার একই দাম। 10 মাস পর যে চলে গেল তখন সে কত টাকা নিয়ে গেল না, 350 টাকা নিয়ে গেল আর একটা শার্ট নিয়ে গেল। তো এখানে জানতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শার্ট, তাহলে শার্টের দামটা কত আমাকে জানতে চেয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে শার্টটার দাম হচ্ছে X টাকা। এবারে এই যে সার্ভেন্টটা আছে, সার্ভেন্টটার পেমেন্ট হচ্ছে 500 টাকা 12 মাসের জন্য, প্লাস একটা X টাকা দামের শার্ট, বাই এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, অর্থাৎ প্রত্যেক মাসে আমার সার্ভেন্টটাকে কত টাকা দেয়া হচ্ছে আর কি, সেইটা ইকুয়ালস টু কার সাথে হবে, যে 350 টাকা সার্ভেন্টটা নিয়েছে, 350 প্লাস ওই একই মূল্যের জামাটাও নিয়েছে X, বাই ক মাসের জন্য না, 10 মাসের জন্য। এই দুটো তাহলে আমার সমান হলো, মানে প্রতি মাসে এখানেও যা দেওয়া হয়েছে, যে চুক্তি হয়েছে, আর এখানেও সে একই টাকা দেওয়া হয়েছে, তো দুটোকে জন্য আমি সমান করে দিয়েছি। তো এই সমীকরণটাকে সমাধান করলে আমি কি পাবো না, সমাধান করলে যে এক্সের ভ্যালুটা পাবো সেটাই আমার শার্টের ভ্যালু আসবে। তো সমীকরণটা সমাধান করলে এখানে হচ্ছে 5000 প্লাস 10x, এটাকে 12 দিয়ে গুণ করলে 4200 প্লাস 12x। এবার এখানে আমি সমাধান করছি। 5000 মাইনাস 4200 ইকুয়ালস টু 12x মাইনাস 10x, তাহলে এখান থেকে আসছে আমার 800 ইকুয়ালস টু 2x। তাহলে এখানে আমি এক্সের ভ্যালুটা কত পাচ্ছি, 400। তাহলে এটাই হচ্ছে 400 টাকা হলো আমার তাহলে শার্টটির মূল্য। চলে এলাম পরের অঙ্কে। 3 নম্বর অঙ্ক কি বলেছে,
না 9জন বন্ধু একটি রেস্তোরাঁয় খাবারের জন্য গেলেন। তাদের মধ্যে 8জন বন্ধু প্রত্যেকে 12 টাকা করে দিলেন এবং শেষ যিনি ছিলেন তিনি 9জনের গড় খরচের থেকে 8 টাকা বেশি দিলেন। তাহলে সবাই মোট কত টাকা খরচা করেছিল, মানে টোটাল কত টাকা খরচা হয়েছিল আমাকে সেটা জানতে চেয়েছে। তো এখানে বলেছে যে প্রত্যেকটা 8জন বন্ধু প্রত্যেকে 12 টাকা করে দিয়েছে, তাহলে 8জনে মোট কত টাকা দিয়েছে না 12 ইন্টু 8 মানে 96 টাকা দিয়েছে। এবার যে যিনি 9 নম্বর জন, যিনি শেষ জন, তিনি কি করলেন না 9জনের গড় খরচের থেকে 8 টাকা বেশি দিলেন। তো আমি ধরে নিচ্ছি 9জনের গড় খরচা বা খরচ সেটা সমান আমি এক্স ধরছি। এই 9জনের গড় খরচের থেকে ও শেষজন কত দিয়েছে না 8 টাকা বেশি দিয়েছে, তাহলে সে লাস্টজন কত টাকা দিয়েছে এক্স প্লাস 8, তাহলে 9জনের টোটাল এই টাকাটা দিয়েছে। তাহলে এটাকে যদি আমি সমাধান করি তাহলে 96 প্লাস এক্স প্লাস 8 9 নম্বর জন, এইটা ইকুয়ালস টু 9জনের গড় খরচ যদি এক্স হয় তাহলে 9জনের মোট খরচা কত হবে 9x টাকা। তো এইখান থেকে আমি এবার এক্সের ভ্যালুটা বার করব। 96 প্লাস এক্স প্লাস 8 ইকুয়ালস টু 9x, তাহলে এটা হচ্ছে 104 ইকুয়ালস টু 8x। এখান থেকে এক্সটা ক্যালকুলেট করলে আমার আসছে হচ্ছে 13। তাহলে 9জনের গড় খরচ তাহলে কত 13 টাকা। তাহলে আমাকে এখানে বলেছে কি সবাই মোট কত টাকা দিয়েছে, তাহলে 9জনে মোট খরচ করেছে 13 ইন্টু 9 117 টাকা। চলে এলাম 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখি। 5 জন সদস্যের কমিটিতে গড় বয়স 3 বছর আগে যা ছিল এখনও তাই আছে, কারণ একজন বৃদ্ধ সদস্য মারা যাওয়ায় নতুন একজন আসে। বলছে যে 5 জন সদস্যকে নিয়ে একটা কমিটি আছে, যে কমিটির গড় বয়স 3 বছর আগেও যা ছিল বর্তমানও একই আছে। এর কারণ হচ্ছে একজন বৃদ্ধ সদস্য মারা গেছে, তার বদলে একজন নতুন সদস্য এসছে। এবার আমাকে জানতে চেয়েছে যে বৃদ্ধ ও নতুন আসা সদস্যের বয়সের পার্থক্য কত। আচ্ছা, এই অঙ্কটাতে বলেছে যে 5 জনের কমিটিতে বয়সের গড় 3 বছর আগে যা ছিল এখনও তাই আছে, কিন্তু আমরা যদি সেইভাবে দেখি যে 3 বছরে 5 জনের বয়স যদি প্রত্যেকের বয়স যদি 3 বছর করে করে বাড়ে, তাহলে মোট বয়স কত বাড়ছে না মোট বয়স বাড়ার কথা হচ্ছে 15 বছর। কিন্তু যেহেতু গড়টা একই আছে তাহলে এই 15 বছরটা যে বাড়ছে সেইটা কোনো এফেক্ট ফেলছে না। তার একমাত্রই কারণ হচ্ছে কি না বৃদ্ধ সদস্য যিনি মারা গেছেন আর নতুন যিনি সদস্যটা এসছেন তাদের দুজনের বয়সের পার্থক্য 15, তাই জন্যই এই 15 বছরটা গড়ের ওপর কোনো এফেক্ট ফেলছে না। অর্থাৎ এইখানে যে আমাকে জানতে চাইছে বৃদ্ধ ও নতুন আসা সদস্যদের বয়সের পার্থক্য কত, এর উত্তরটা হবে এদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে এই 15 বছর। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। চলে এলাম 5 নম্বর অঙ্কে। বলেছে যে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড বি ইন 30 days। এ একটা কাজ শেষ করে 20 দিনে আর বি একটা কাজ শেষ করে 30 দিনে। এবার বলছে এ ওয়ার্কড অ্যালন ফর 4 days, এ একা 4 দিন কাজটা করেছে, অ্যান্ড দেন বি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালং উইথ সি ইন 18 days। এবং যে কাজটা এ 4 দিন কাজ করে যাওয়ার পরে যে কাজটা বাকি আছে সেই কাজটা বি আর সি দুজন মিলে 18 দিনে শেষ করেছে। তো এবার বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান সি ওয়ার্কিং অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এবার আমাকে জানতে হয়েছে যে সি একা যদি গোটা কাজটা করতো তাহলে সে কদিনে শেষ করতো। আচ্ছা, এবারে এখানে এ পুরো কাজ শেষ করে 20 দিনে, তাহলে এ একদিনে করে 1/20 অংশ। বি পুরো কাজ শেষ করে 30 দিনে, তাহলে বি একদিনে করে 1/30 অংশ। এবার আমি ধরে নিচ্ছি যে সিটা আমাকে যেহেতু বার করতে হবে তাহলে আমি ধরে নিচ্ছি সি পুরো কাজ করে এক্স দিনে, তাহলে সি একদিনে করে 1/x অংশ। এবারে এ কাজটা একা করেছে 4 দিন, তাহলে এ 4 দিনে কতটা কাজ করেছে না 1/20 ইন্টু 4, তার মানে 1/5 অংশ। তাহলে রিমেনিং কত আছে, রিমেনিং বাকি আছে তাহলে কত না 4/5 অংশ। এই 4/5 অংশটাই বি আর সি দুজন মিলে করেছে। এবার বি আর সি
দুজনে একদিনে কত করে সেটা আমি বার করছি। বি আর সি একদিনে করে 1/30 প্লাস 1/x। বি আর সি একদিনে 1/30 প্লাস 1/x কাজটি করে। তো সেটা বার করি। এইটা বি আর সি একদিনে করে। এবারে বলেছে যে তাহলে বি আর সি এই কাজটা করে একদিনে, তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি যে এক্স প্লাস 30/30x এই কাজটি বি প্লাস সি করে একদিনে, তাহলে এক অংশ করবে কত, উল্টে যাবে 30x/x + 30। এবার আমি যদি ধরি রিমেনিং ওয়ার্ক এই যে 4/5 অংশটা, তাহলে 4/5 অংশটা কদিনে করবে, 30x/x + 30 ইন্টু 4/5 এই অংশটা এই কাজটাও করবে। আচ্ছা, তাহলে এইখানটা এই যে কাজটা এই যে টাইমটা এই টাইমটাই ইকুয়ালস টু 18 দিন। আমাকে এখানে বলে দিয়েছে যে বি প্লাস সি কাজটা 18 দিনে করেছে, তাই আমি যদি এই ইকুয়েশনটা সলভ করে এক্সের ভ্যালুটা বার করি তাহলে এক্সের ভ্যালুটাই হবে আমার সি একা কতদিনে করেছে। তো সেই অনুযায়ী 30x + x + 30 ইকুয়ালস টু 18 ইন্টু এটা ঘুরে যাবে 5 4 হবে। এবার আমি একটু এখানে কাটাকাটি করি, 6 5 30, 6 3 18, 5 5 কেটে গেল। তাহলে আমার এখানে কি পড়ে থাকলো না x/x + 30 ইকুয়ালস টু 3/4 এই পড়ে থাকলো। এবারে এখানে আমি সলভ করি যদি, তাহলে এটা 4x ইকুয়ালস টু 3x + 90, তাহলে এইখান থেকে আমি x সমান কত পেলাম না 90। তাহলে সি একা কাজটা করবে কত দিনে না 90 দিনে। চলে এলাম 6 নম্বর অঙ্কে। কি বলেছে, দ্য প্রাইস অফ এ ল্যান্ড পাসিং থ্রু 3 হ্যান্ডস রাইজেস অন দ্য হোল বাই 65%। বলছে একটা জমির দাম 3 জনের হাত দিয়ে পরপর হয়েছে, করার পরে যখন লাস্ট দামটা গেছে সেটা বেড়ে গেছে কত না অ্যাকচুয়াল যে দাম তার 65% বেশি বেড়ে গেছে, কারণ প্রত্যেকে এখানে প্রফিট করেছে। আচ্ছা, এবার বলেছে যে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেলার আর্ন 20% অ্যান্ড 25% রেসপেক্টিভলি দেন ফাইন্ড দ্য প্রফিট আর্ন বাই থার্ড সেলার। বলছে যদি প্রথমজন সেলার মানে প্রথমজন দ্বিতীয়জনকে বিক্রি করেছে, দ্বিতীয় আবার তৃতীয়জনকে বিক্রি করেছে, তো প্রথম যখন দ্বিতীয়জনকে বিক্রি করেছে তখন সে 20% প্রফিট করেছে, এবং দ্বিতীয়জন যখন তৃতীয়জনকে বিক্রি করেছে তখন সে 25% প্রফিট করেছে। এবার আমাকে জানতে চেয়েছে যে তৃতীয়জন তাহলে সে কত টাকা প্রফিট করলো। আচ্ছা, তাহলে এবারে অঙ্কটার জন্য আমি করে নিচ্ছি, ধরে নিচ্ছি তৃতীয়জন x% প্রফিট করছে। তাহলে আমি কি করব, ধরি থার্ড যে আছে থার্ড সেলার সে আমি ধরে নিচ্ছি যে x% প্রফিট করছে। তো প্রথমজন আমায় কত প্রফিট করছে বলছে 20%, তাহলে আমি কি করছি 120/100। আচ্ছা, সেকেন্ডজন 25% প্রফিট করছে, তাহলে কি করব না 125/100। এবং তাহলে থার্ডজন এবার কতটা প্রফিট করছে আমি ধরে নিয়েছি x, তাহলে এবার প্রত্যেকেই এখানে প্রফিট পার্সেন্টেজটা 100-র সাথে যোগ হয়েছে, তাহলে এইখানে আমি যদি করি তাহলে 100 + x/100। এই যে জিনিসটা টোটাল যে বেড়েছে সেটা হচ্ছে টোটাল বেড়েছে 65%, তাহলে 165/100 এই হলো। এবার এই ইকুয়েশনটা থেকে আমি যদি x এর ভ্যালুটা বার করে নিতে পারি তাহলেই আমার থার্ড সেলার কত পার্সেন্ট প্রফিট করেছে বেরিয়ে যাবে। কাটাকাটি করি, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি 3/2 100 + x ইকুয়ালস টু 165। তো এবার এটাকে কাটাকাটি করি, 5 3 15, 5 3 15 55, তাহলে 100 + x ইকুয়ালস টু 110, তাহলে x সমান হচ্ছে কত না 10%। তাহলে তৃতীয় যে সেলার তিনি 10% প্রফিট করেছে। চলে এলাম 7 নম্বর অঙ্কে। বলেছে যদি দুজন মহিলাকে পরিবর্তিত করে 35 বছরের ও 45 বছরের দুজন লোককে একটি 8 জনের দলে নেওয়া হয় তবে তাদের গড় বয়স 2 বছর কমে যায়। তো মহিলা দুজনের গড় বয়স কত আমাকে জানতে চেয়েছে, মানে বলছে একটা 8 জনের দল আছে, সেই দলের মধ্যে দুজন মহিলাকে
চেঞ্জ করে দেওয়া হলো, তাদের দুজন মহিলাকে সরিয়ে তাদের বদলে দুজন লোককে ঢোকানো হলো, যাদের বয়স হচ্ছে একজনের 35 বছর, একজনের 45 বছর। এতে করে কি হলো না, প্রথম 8 জনের যে গড় বয়স ছিল আর বর্তমান যে গড় বয়স সেটা কিন্তু 2 বছর কমে গেল। এখন আমার মহিলা দুজনের গড় বয়স জানতে চেয়েছে। তো মহিলা দুজনের মোট বয়স আমি বার করতে পারি। মহিলা দুজনের মোট বয়স কত হবে না, দুজনের যে এই যে তাদের দুজনের বদলে যে 35 বছর আর 45 বছরের দুটো লোককে ঢোকানো হয়েছে, তাহলে এই দুটো লোকের যে বয়সটা সেই দুটো বয়সকেও মহিলা দুজনের বয়সের সাথে আমি নেব না, 35 বছর 45 বছর। এক্সট্রা করে কি অ্যাডটা হবে না, যখন মহিলা দুজন ছিল তখন 8 জনের গড় বয়স আর যখন পুরুষগুলো এলো তখন 8 জনের গড় বয়স 2 বছর কমে গেছে। তার মানে কি 8 × 2 মানে 16 বছরটা তখন মহিলার দুজন যখন ছিল তখন এই 16 বছরটাও তখন ওই তাদের টোটাল বয়সের মধ্যে যোগ ছিল। তাহলে এখানে আমি 16টা অ্যাড করলাম। এই হচ্ছে দুজন মহিলার মোট বয়স, এটা যোগ করলে হবে 96 বছর। হয়ে গেল। এবার আমাকে জানতে হয়েছে মহিলা দুজনের গড় বয়স কত। মোট বয়স পেয়ে গেছি, তাহলে আমি গড় বয়স তাহলে কত হবে না, 96/2 হচ্ছে 48 বছর। 8 নম্বর প্রশ্ন বলেছে সুনীল গট 54% marks in a test. আচ্ছা, রবি স্কোর 450 marks in the same test, which is 300 less than Sonu. Sunil got 60 more marks than Sonu. এবার বলছে if Ram got 900 marks in the test, তাহলে then what is the Ram's percentage? বলছে সুনীল একটা পরীক্ষায় 54% মার্কস পেয়েছে। আচ্ছা, রবি কত পেয়েছে? রবি পেয়েছে 450। আচ্ছা, যেটা হচ্ছে 300 কম কার থেকে না, সোনুর থেকে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব সোনু কত পেয়েছে না, 450 + 300 অর্থাৎ 750। এটা সোনুর নাম্বার। এবার বলছে সুনীল 60 মোর দেন সোনু, মানে সুনীল কত পেয়েছে না, সোনুর থেকে 60 নাম্বার বেশি। তাহলে সুনীল কত না, 750 + 60, এটা হচ্ছে 810। হয়ে গেল। এবার বলছে কি না, সুনীল যে নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে টেস্টার যে নাম্বার, টোটাল মার্কসটা তার 54%। তো আমি যদি ধরি টেস্টটির টোটাল মার্কস হচ্ছে, যদি আমি ধরি যে এক্স, তাহলে এক্সের 54% সেটাই সমান হচ্ছে 810। তো আমি এবার এটাকে যদি কাটাকাটি করি 9 দিয়ে, 9 × 6 = 54, 9 × 9 = 81, 0 15 × 6 = 90। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি টেস্টার টোটাল মার্কসটা হচ্ছে 1500 নাম্বার। এবার আমাকে জানতে চাইছে যে রাম পেয়েছে 900 মার্কস, তাহলে রামের পার্সেন্টেজটা কত। তাহলে আমি রামের পার্সেন্টেজটা পেলাম কত না, 900/1500 × 100, এইটাই হচ্ছে পার্সেন্টেজ। তো কাটাকাটি করি, তাহলে রামের পার্সেন্ট হচ্ছে 60%, এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর অঙ্ক বলেছে দ্য রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসেস ট্রেন ফেয়ার বিটুইন 2 স্টেশন ইজ 3:1। আচ্ছা, ট্রেন ফেয়ার অঙ্কটা একটু বড়, তো এটাকে আমি ছোটো ছোটো করে লিখতে থাকছি না। ট্রেন ফেয়ারের রেশিওটা কত, দুটো স্টেশন ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস, তাদের রেশিওটা হচ্ছে ট্রেন ফেয়ারের কত না, 3:1। পরেরটা কি বলেছে, দ্যাট অফ দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ট্রাভেলিং বিটুইন দিস স্টেশন বাই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস ইজ 1:50। এবার যদি আমি করি নাম্বার অফ প্যাসেঞ্জার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের কত না, 1:50 হয়ে গেল। এবার বলছে যে ইফ অন এ পার্টিকুলার ডে 2650 টাকা কালেক্টেড হয়েছে ফ্রম দ্য প্যাসেঞ্জার্স ট্রাভেলিং বিটুইন দিস স্টেশন, দেন ফাইন্ড দ্য অ্যামাউন্ট কালেক্টেড বাই সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার। বলছে কোনো একটা দিনে যদি 2650 টাকা এই টোটাল মানে প্যাসেঞ্জারদের মধ্যে টিকিটের ভাড়াতে কালেক্ট হয়ে থাকে, তাহলে আমাকে জানতে হয়েছে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জারদের থেকে কত টাকা পাওয়া গেছে। তো এবার আমি এটা পেলাম। এবার আমি যদি এটাকে বার করি যে
রেশিও অফ ফেয়ার কালেক্টেড ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস, এদের যদি রেশিও অফ ফেয়ার কালেক্টেডটা যদি বার করি তাহলে কত হবে না 3:1 অনুপাত 1:50 হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কত পেলাম 3:50 হয়ে গেল। আমি এই দুটোকে গুণ করলাম, তারপরে আমি এই দুটোকে গুণ করলাম, এখান থেকে আমি কত পেলাম 3:50। এবার আমাকে বলেছে কি না 2650 টাকা আমার কোনো একটা ডেটে টোটাল কালেকশান হয়েছে। তাহলে আমি সেকেন্ড ক্লাস থেকে কত টাকা আমি পেয়েছি না সেকেন্ড ক্লাস থেকে পাওয়া গেছে 50/50 + 3 × 2650। তো এটা তাহলে আমি কি হলো না 50/53 × 2650, আর 53কে এটাকে 5 দিয়ে কাটলে 50 হয়। তাহলে সেকেন্ড ক্লাস থেকে আমি কত পাচ্ছি না 250 টাকা। তাহলে সেকেন্ড ক্লাস থেকে আমি কত পেলাম, এই 2650 টাকার মধ্যে সেকেন্ড ক্লাস থেকেই পাওয়া গেছে 250 টাকা, 2500 টাকা। এটাই হচ্ছে উত্তর। চলে এলাম 10 নম্বর অঙ্ক, আজকে লাস্ট অঙ্কে। বলেছে দ্য অ্যাভারেজ রান স্কোরড বাই এ ক্রিকেটার ইন 42 ইনিংস ইজ 30। বলছে একজন ক্রিকেটার তার 42টা ইনিংসে তার অ্যাভারেজ রান হচ্ছে 30। দ্য ডিফারেন্স বিটুইন হিজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্কোর ইন অ্যান ইনিংস ইজ 100। বলছে কি তার ম্যাক্সিমাম যে স্কোর আর মিনিমাম স্কোরের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 100। এবার বলছে ইফ দিস 2 ইনিংস আর নট টেকেন ইনটু কনসিডারেশন দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ রিমেনিং 40 ইনিংস ইজ 28। বলছে এই যে ইনিংসটা তো ম্যাক্সিমাম রান করেছে, যেটাতে মিনিমাম রান করেছে, এই দুটো ইনিংসকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি থাকলে আর 40টা ইনিংস বাকি থাকলো, তাতে তার অ্যাভারেজটা হয়ে যাবে 28। তাহলে আমাকে এখন জানতে চেয়েছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম রান স্কোরড বাই হিম। তাহলে ম্যাক্সিমাম রানটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কি যে মিনিমাম রানটা হচ্ছে তার এক্স। এবার মিনিমাম আর ম্যাক্সিমামের ডিফারেন্সটা বলেছে 100। তাহলে ম্যাক্সিমাম রানটা কত না x + 100 হয়ে গেল। তাহলে আমি করছি কি তার টোটাল রানটা আমি যদি বার করি, টোটাল রান হচ্ছে 42টা ইনিংসের গড় হচ্ছে 30। তাহলে টোটাল রান হচ্ছে 42 × 30, এটা কত হচ্ছে 1260। এবার বলছে যে যদি এই দুটো ইনিংস মানে এই একটা ইনিংস যেটাতে মিনিমাম রান করেছে আর এই একটা ইনিংস যেটাতে ম্যাক্সিমাম রান করেছে, এই দুটোকে বাদ দিয়ে যে ইনিংসটা যে 40টা ইনিংসের তার রান হচ্ছে 28। তাহলে এই দুটো ইনিংসকে বাদ দিলে বাকি টোটালটা থাকছে কত, বাকি টোটাল রান হচ্ছে 40 × 28, এটা হচ্ছে কত না 1120 হয়ে গেল। তাহলে 42টা ইনিংসের মোট রান হচ্ছে 1260 আর 40টা ইনিংসের মোট রান হচ্ছে 1120। তো আমি এই দুটোর এবার ডিফারেন্সটা বার করি। তো এর ডিফারেন্সটা কত, রানের ডিফারেন্স কত না 1260 - 1120, এর ডিফারেন্সটা হচ্ছে কত না 140। এই 140 যেটা রানটা সেটাই হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম, এই দুটোকে যোগ করলে তাহলে আমি কি পাচ্ছি না x + 100 + x = 140। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি 2x = শুধু 40 পাচ্ছি, কারণ 100টা এদিকে চলে আসবে শুধু 40। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না x = হচ্ছে 20। তার মানে তার মিনিমাম যে রানটা, যে ইনিংসে সে মিনিমাম রানটা করেছে সেটা হচ্ছে 20, আর মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে ডিফারেন্স হচ্ছে 100। তাহলে তার ম্যাক্সিমাম রানটা কত না 120। এই হচ্ছে উত্তর। তো এই আজকের মতো 10টা অঙ্ক এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।